আজকে আপনাদের সামনে আমি একটা হাত ঘড়ির গল্প শোনাবো। ইরান ইসরায়েলের যুদ্ধে একটা হাত ঘড়ি, সেই হাত ঘড়ি কিভাবে পাকিস্তান কার্যত ইরানের সঙ্গে বেইমানি করলো এবং ঘুরপথে ইসরায়েলের সুবিধা করে দিল ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে গিয়ে। সেই মারাত্মক বেইমানির গল্প আপনাদের সামনে শোনাবো। ভারতবর্ষের অনেক মানুষরা রয়ে গিয়েছেন যারা এই মুহূর্তে ইরানকে সাপোর্ট করছেন। একটি গোষ্ঠীর মানুষ, খুব স্বাভাবিক ব্যাপার, তারা ধর্মের ভিত্তিতে ইরানকে সাপোর্ট করছেন। আরো স্পেসিফিক্যালি বললে ভারতের মুসলিমরা তাদের বড় অংশ এই মুহূর্তে ইরানকে সাপোর্ট করছেন শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী বলে, এবং আপনারা ইসরায়েলকে অপোজ করছেন। ঠিক যেভাবে অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছিলাম কিছু 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 খুব মুষ্টিমেয় মানুষ তারা পাকিস্তানকে ভারতে থেকেও সাপোর্ট করেছিল, কিন্তু আজকে যারা ইরানকে সাপোর্ট করছেন একটা বড় অংশের মানুষ, তারা আজকের পাকিস্তানের পরিচয়টা পেলে আপনাদের বোধহয় বুঝতে সুবিধা হবে। একটা হাত ঘড়ি কিভাবে আসিফ মুনির একটা হাত ঘড়ি ইরানের বিপর্যয় ডেকে আনলো, এই তথ্যটা কি পেয়েছেন? আর পাবেন, হয়তো পাননি। আর সেই কারণেই আমার বিশ্বাস যে আপনারা আমার চ্যানেলে আসেন এইটুকু এইটুকু মানে নতুন আশায় যে কিছু নতুন তথ্য আপনাদের সঙ্গে আমি প্রত্যেকদিন শেয়ার করে নিতে পারি বলে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। তবে যদি খবরটা পেয়ে মনে করেন যে সত্যি নতুন কিছু একটা অদ্ভুত তথ্য আপনাদের সামনে দিলাম, তাহলে আজকের এই পর্বটিকে একটু শেয়ার করবেন, আর নতবা লাইক এবং কমেন্ট করবেন। দেখুন, আপনারা সকলেই জানেন গোটা ভারতের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল যে কি করে আমাদের শত্রু দেশ পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের এত সখ্যতা। আসিফ মুনির কেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘন্টার পর ঘন্টা মিটিং করলেন, আমি একটা পর্বে ব্যাখ্যা করেছিলাম, যে পর্বে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থের কথা তুলে ধরেছিলাম, এন্ড দ্যাট ইজ ট্রু। কিন্তু এদৎ সত্ত্বেও আরো একটি বিষয় রয়ে গিয়েছে। সেই বিষয়টি হচ্ছে, এরকম কি কোনো ঘটনা যে এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছেন, সেই ইসরায়েলকে জেতানোর জন্য আর ইরানকে বিপদে ফেলার জন্য পাকিস্তানকে ব্যবহার করছেন টোপ হিসাবে? কেন এই কথা বলছি? আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে ইরানের একটা বর্ডার নিয়ে ক্ল্যাশ রয়েছে, এবং ক্ল্যাশটা এমন একটা জায়গায় বছর দুয়েক আগে পৌঁছায় যেখানে দুই দেশের মধ্যে মিসাইল ছোড়াছুড়ি পর্যন্ত হয়েছিল। এহেন পাকিস্তান যদিও এখন প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং এর পর প্রকাশ্যে বলছেন যে আমরা ইরানের পাশে রয়েছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আভ্যন্তরীণ বৈঠকে ঘরের অন্তরালে কি তিনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের বার্তা অনুযায়ী ইরানের বিপক্ষেই কাজ করবে পাকিস্তান? হ্যাঁ, হয়তো বা তাই। আমি আপনাদের সামনে সেই গল্পটা এবার শেয়ার করতে চলেছি। দেখুন, 13ই জুন আমি পুরো ডিটেলের ঘটনা আগে বলেছি, আর বলবো না। 13ই জুন প্রথমবার যখন ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে, বিশেষ করে নাতানাজ পরমাণু কেন্দ্রে যখন হামলা চালালো, তখন সেখানকার 9 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছিল, সেই তথ্য আপনাদের জানা রয়েছে। আপনাদের এটাও জানা রয়েছে যে ইরানের সামরিক প্রধান, যার নাম ছিল মোহাম্মদ হোসেন বাগেরি, সেই মোহাম্মদ হোসেন বাগেরি এবং তার দুই ডেপুটিকেও প্রিসিশন অ্যাটাকে ইসরায়েল ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। প্রিসিশন অ্যাটাক মানে কি আপনারা জানেন? যাকে মারতে চাই তাকেই মেরেছি। এমনি এইখানটা বুঝতে হবে, তাহলে পরের পর্বটা বুঝবেন, পরের জায়গাটা বুঝতে পারবেন, ওই ঘড়ির জায়গাটা বুঝতে পারবেন, আসিফ মুনির কিভাবে বেইমানি করেছে একটা ঘড়ি দিয়ে সেটা বুঝতে পারবেন। আগে এইখানটা বুঝুন, প্রিসিশন অ্যাটাক মানে কি। আমি ধরুন একটা বাজারের মধ্যে একটা বোম ফেললাম, আমি জানি না সেখানে কতজন মারা যাবে, আমি শুধু একটা চেয়েছিলাম আতঙ্ক ছড়ানোর জন্য সেখানে 10টা 12টা 15টা সিভিলিয়ান মারা যাওয়াটাই আমার লক্ষ্য, সেটা প্রিসিশন অ্যাটাক নয়। সেটা আমি একটা মাস আক্রমণে গেলাম, সেখানে কেউ একটা মারা গেলেই আমি খুশি। আর একটা হচ্ছে, আমি একটা বাজারের মধ্যে একটা কালো পাঞ্জাবি পরা লোক, ওকে মারবো, বাকিরা যেন কারুর আঘাত না হয়, এটাকে বলে প্রিসিশন অ্যাটাক। যাকে মারতে চাই তাকেই মারবো। এবার আপনারা এই দুটো ঘটনা শুনলেই বুঝতে পারছেন যে কতটা নিখুঁত অপারেশন চালাতে হয় ওই প্রিসিশন অ্যাটাকের জন্য, কতটা ইনফরমেশন থাকতে হয় ওই প্রিসিশন অ্যাটাক করতে গেলে। তবে কেন এই গল্প শোনাচ্ছি আমি আপনাদের?
দেখুন এই যে মোহাম্মদ হোসেন বাগেরি, আপনারা একটা ছবি দেখুন, এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন আসিফ মুনির, পাকিস্তানের ফিল্ড মার্শাল, তার সঙ্গে মে মাসের শেষের দিকে ইরানে গিয়েছিলেন এবং সেখানে এই মোহাম্মদ হোসেন বাগেরি, যখন যুদ্ধ প্রায় কনফ্লিক্ট চলছে, তখন মোহাম্মদ হোসেন বাগেরির সঙ্গে আসিফ মুনিরের এই ছবিটা দেখুন, দেখতে পেয়েছেন? আচ্ছা, এবার আমি আপনাদের সামনে একটা সংবাদ মাধ্যমের অংশ দেখাচ্ছি, আপনারা দেখুন তো, দেখতে পাচ্ছেন? লেখা রয়েছে, ডিড পাক আর্মি চিফ আসিফ মুনির লিক ইরান মিলিটারি কমান্ডার বাকেরিজ লোকেশন টু ইসরায়েল, রিপোর্ট সেজ। বাংলা করলে কি দাঁড়ায়? বাংলা করলে দাঁড়ায় যে পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনির তিনি কি ইরানের কমান্ডার বাগেরি তার লোকেশনটা জানিয়ে দিয়েছিল, সেই কারণেই কি প্রিসিশন অ্যাটাক করতে পেরেছিল ইসরায়েল? এটা ছিল প্রশ্ন, এবং এর উত্তরে কি বলা হয়েছে জানেন? ইরানের মিডিয়া কি দাবি করছে জানেন? গাদ্দারি করেছে পাকিস্তান। কেন না, এই যে মে মাসের গোড়ার দিকে পাকিস্তানের আসিফ মুনির গিয়েছিল, বাগেরির সঙ্গে দেখা করেছিল, সেই ছবিটা আপনারা দেখছেন, সেখানে বাগেরিকে একটা হাত ঘড়ি উপহার দিয়েছিল আসিফ মুনির, আর সেটা দুই ইসলামিক স্টেটের বন্ধুত্ব হিসেবে গ্রহণও করেছিল ওই বাগেরি। এবং ওই ওয়াচটা, ওই হাত ঘড়িটা ছিল জিপিএস ট্র্যাকিং, কোন লোক কোথায় রয়েছে সেটা থেকে জিপিএস ট্র্যাকিং করা যেত বলে এখন ইরানের গোয়েন্দারা মনে করছেন যে ওই ঘড়িটা দিয়েই বোঝা গিয়েছিল যে ইরানের সেনাপ্রধান তিনি কোথায় কখন কোথায় লুকিয়ে রয়েছেন, ওই হাত ঘড়িটা থেকে বোঝা গিয়েছিল। অ্যান্ড দ্যাট হেল্পস ইসরায়েলকে টু হ্যাভ এ প্রিসিশন অ্যাটাক অন দ্যাট পার্টিকুলার পার্সন, মিলিটারি পার্সন। বুঝতে পেরেছেন? এবার একদম ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য এবং এই মুহূর্তে অপারেশন সিন্দুরে পরাজিত হয়ে গিয়ে মুখ রক্ষার জন্য ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে যে আমাদেরকে এয়ার ডিফেন্স সিস্টেম দিন, আমাদেরকে পঞ্চম প্রজন্মের বিমান দিন, তার কারণ চীনের কোনো অস্ত্র কাজ করে না, এটা আমরা প্রমাণ পেয়ে গিয়েছি। কিন্তু আমেরিকা বলেছে, সম্ভবত আমি এগুলো ইফস অ্যান্ড বাটসের কথা বলছি, ডোনাল্ড ট্রাম্প হয়তো বলেছেন কেন দেবো, দিতে পারি, কিন্তু একটা শর্ত রয়েছে। কাঁটা দিয়ে কাঁটা তুলেছেন ডোনাল্ড ট্রাম্প, কি না আমি যেটা বলবো সেটা করতে হবে, তোমাকে ইরানে যেতে হবে, ইরানে গিয়ে তাকে একটা উপহার দিতে হবে, হতেও পারে এরকম, হু ক্যান সে, আই এম নট কনফার্মিং। কিন্তু ঘটনাটি তো ঘটেছে, হাতঘড়ি তো দেওয়া হয়েছিল। ইরানের মিডিয়া দে আর সাসপেক্টিং যে ওটাতে জিপিএস ট্র্যাকিং ছিল, না হলে ইসরায়েল একটা লোক কোথায় লুকিয়ে আছে সেখানে গিয়ে একেবারে প্রিসিশন অ্যাটাক করে কি করে সেনাপ্রধান, মানে বুঝতে পারছেন, সর্বোচ্চ সিকিউরিটি প্রাপ্ত একজন লোক ইরানের মাটিতে, সেখানে ওই লোকটিকে বেছে বেছে কি করে হত্যা করা যেতে পারে? তাহলে আমেরিকাকে খুশি করতে, ভারতের থেকে বাঁচার জন্য, নিজের পড়শি দেশকে ভ্রাতৃত্ববোধের দোহাই দেখিয়ে আমরা ইরানের পাশে রয়েছি এটা বলে কার্যত ইরানের বিপদ ডেকে এনেছিল এই আসিফ মুনির একটা হাতঘড়ি দিয়ে। আর যে সমস্ত ভারতের এখনো অনেক নাগরিকরা রয়ে গিয়েছেন যারা পাকিস্তানকেও সাপোর্ট করেন, যারা ইরানকেও সাপোর্ট করেন, এবার বুঝতে পারছেন কাকে সাপোর্ট করবেন? এবার লিখে জানান, পাকিস্তানকে এই মুহূর্তে সাপোর্ট করলেন নাকি ইরানকে সাপোর্ট করলেন? নিজেদের অস্তিত্ব বাঁচার জন্য এখানে কেউ ভাই ভাই হতে পারে না, ভাইচারা এখানে চলতে পারে না। এই ভাইচারা চলে মুর্শিদাবাদে, ভাইচারা চলে অন্যান্য পশ্চিমবঙ্গের হিন্দু অঞ্চলে, কোনো ইন্টারন্যাশনাল জায়গায় ভাইচারা চলে না, সেখানে আমার বিপক্ষের সবাই আমার শত্রু। যদি তা না হতো তাহলে আরব কান্ট্রির সবাই মুসলিম স্টেট, তাহলে সবার মধ্যেই এই শত্রুতা থাকতো না, সবাই ঝাঁপিয়ে পড়তো ইরানের এই প্রবলেমের জন্য। কাউকে দেখেছেন যে এখনো পর্যন্ত মানে বড় কোনো স্টেট এসেছে ইরানকে বলেছে যে একদম প্রকাশ্যে আমরা তোমার পাশে রয়েছি? বলেছে? চীন বলেছে, রাশিয়া বলেছে তাদের নিজেদের স্বার্থে। আর এদিকে পাকিস্তান তারা নিজের স্বার্থ দেখছে যে আমাকে এই মুহূর্তে আমেরিকার থেকে অস্ত্রগুলো যে কোনো উপায়ে আনতেই হবে, তার জন্য আমাকে যদি কিছু বেইমানের কাজ করতে হয়, সেটা তো আমরা চিরকাল থেকে করেছি, যে আমাদের রক্তে বেইমানি রয়েছে। তাহলে সেইখানে পাকিস্তান যে গাদ্দারির কাজটা করে ইরানকে ফাঁসিয়ে দিলেন, দেখুন আমি আবার আপনাদের সামনে বলছি, ইফ ইউ আস্ক মি দ্য প্রুফ,
আমি দিতে পারবো না, আমার কোনো গোয়েন্দা সংস্থা নেই। হ্যাঁ, আমি যেটা আপনাদের সামনে দিতে পারি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে তথ্য, যেটা আপনাদের সামনে আমি দেখালাম আজকে, দেখালাম একটা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে সেই তথ্যটা আমি আপনাদের সামনে দেখালাম। আমি যে তথ্যগুলো আপনাদের সামনে দিই সেই তথ্যগুলো এতটাই গোপনীয়, আপনি দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেলে খুঁজে পাবেন না। কেন পাবেন না? এর জন্য একটা বিরাট পরিশ্রমের প্রয়োজন হয়, যে টাইম ইনভলভমেন্টের প্রয়োজন হয়, যে রিসার্চের প্রয়োজন হয়, সেই রিসার্চটা প্রত্যেক দিন আপনাদের জন্য আমি করি। শুধুমাত্র আপনাদের জন্য নয়, এখানে আমারও এই জায়গাতে আমার পছন্দের সাবজেক্ট, জিও পলিটিক্যাল ইস্যু আমার খুবই পছন্দের সাবজেক্ট, সেই কারণে এই কাজ নিয়ে বেশি ভালোবাসি। কিন্তু এর ভালোবাসার সাথে সাথে যদি আপনারাও একটু নতুন তথ্য জানতে পারেন, যেগুলো আপনারা অন্য কোনো চ্যানেলে সম্ভবত জানতে পারেন না, তাহলে আমাদের পাশে থাকুন, আমাদের এনকারেজ করুন, যাতে করে আরো মারাত্মক মারাত্মক যে ব্রহ্মাস্ত্রগুলো আমাদের হাতে এখনো রয়ে গিয়েছে, অনেক সময় ভাবি সেগুলো আপনাদের শোনাবো কি শোনাবো না, কারণ এতই মারাত্মক সেই সমস্ত জিনিসপত্রগুলো। তো সেগুলো ডিপেন্ড করছে আপনারা কতটা আমাকে এনকারেজ করেন, বা আমার এই কথাগুলো আপনাদের কাছে কতটা অ্যাকসেপ্ট হচ্ছে, তারপরেই আমি সেই সাহসটা জোগাড় করতে পারি যে না ঠিক আছে, আমার অডিয়েন্সরা আমার পেছনে রয়েছে, তাহলে আমি এবার সেগুলো শোনাই তাদের। তো এই মিউচুয়ালি বন্ধন আমাদের সঙ্গে আপনাদের গড়ে উঠুক আস্তে আস্তে, এটাই কামনা। আজকে নতুন তথ্যের জন্য যদি কোনো কমেন্ট আপনাদের থাকে লিখে জানাবেন। পাকিস্তানের কাছে কি এটাই এক্সপেক্টেড ছিল? পাকিস্তান কি এমনটাই করবে, এটাই স্বাভাবিক? লিখুন। এখনকার মতো এখানেই।